জয় গুরু। দেখবেন আমরা বিশেষত মোবাইল নিয়ে অনেক রকম কথা বলে থাকি। আজ আমরা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলা মোবাইল সম্বন্ধে কিছু কথা জানার চেষ্টা করব। আরেকটা যেটা কথা তা হলো পরম পিতার কথা যেখানে আসছে, তার আলোচনা যেখানে আসছে, তার মানে বুঝতে হবে সে আলোচনার কথা মানে আলাদা আরও বহু কথাই কিন্তু আসবে। তার কারণ কোনো সীমার মধ্যে তার কথা আটকে থাকে না। তাই আজকে আমরা এমনই কিছু কথা জানব যা আমাদের জীবনে জানা প্রত্যেকেরই কিন্তু দরকার, বিশেষ করে জেনে তা মেনে চলা দরকার। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। বাস্তবে দেখবেন এই যে মোবাইল হচ্ছে একটা এমনই জিনিস, আমরা এই দুনিয়ায় অনেক রকম কথা শুনে থাকি এই মোবাইল নিয়ে। যেমন বাবা মারা একটা কথা বলে থাকেন কিছু কিছু জায়গায়, ছেলেমেয়েরা কিছু কিছু জায়গায় এই মোবাইল সম্বন্ধে কিছু কথা বলে থাকে। তো এই রকম আমরা যদি একটু লক্ষ্য করি এগুলো, তাহলে আমরা কি লক্ষ্য করছি না, এক একটা দেখবেন, যদি সহজ কথায় বলি, একটা পরিবারের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, সাধারণত যে জিনিসটা দেখা যায়, বাবা মারা বলে থাকেন এই মোবাইল বেশি দেখবি না, মোবাইলটা কিন্তু দেখা ঠিক না। কিন্তু ছেলেমেয়েরা কি করে, ঠিক তার উল্টোটাই, বেশিরভাগ ক্ষেত্রে আর কি, হয়তো সব ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু যেটা ম্যাক্সিমাম আমরা দেখে থাকি তা হচ্ছে এইরকমই। তাহলে এবারে করণীয় কি? করণীয় হলো আগে মাথায় আনা দরকার বাবা মায়েদের। কথাটা কিন্তু আমি বলছি না, কথাটা আমি শুনেছিলাম যার কাছ থেকে, আমি তার কথাটাই আপনাদের যতটা সম্ভব চেষ্টা করছি বলার জন্য, অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা কথা। একদিন তিনি বলছেন যে এই মোবাইল নিয়ে আমার কাছে এসে বলে কিন্তু কোনো লাভ নেই। তার কারণ কি? তার কারণ হলো এই যে মোবাইল দেখাটা, এটা কিন্তু একটা দিনের ফল না। একদিনে যে ছেলে মেয়ে যে শিখে গেছে যে মোবাইল দেখতে হবে, মোবাইল দেখা লাগে, কিংবা মোবাইলের প্রতি যে একটা আকর্ষণ, এটা কিন্তু তার একদিনে ঘটেনি। এটা একটা সঞ্চিত ফল যদি আমরা বলে থাকি, ঠিক এটাও হচ্ছিল তাই। অর্থাৎ সে যদি তার পরিবেশে যাকে যাকে দেখছে, বিশেষত বাবা মা, বাড়িতে সে তাদেরকে সর্বক্ষণ দেখছে, এবারে সে যদি লক্ষ্য করে যে আমার বাবাও মোবাইল ধরে বসে আছেন, আমার মাও মোবাইল ধরে বসে আছেন, তাহলে আমি আর কি করব, আমিও তাহলে এবার একটু মোবাইল দেখি। এই রকম করতে করতে কি হয় না, তাদের দেখা দেখিতে এরা সেই জিনিসটাকে, সেই অপশনটাকে তারা চুজ করে নেয়, তারা সিলেক্ট করে নেয়। গভীরভাবে কিন্তু কথাটাকে ভাবা দরকার। শুনে মনে হবে আমি কি এত মোবাইল দেখি, আমরা কি এত মোবাইল দেখি যে আমাদের কারণেই ছেলেমেয়েরা এত মোবাইল দেখছে? বাস্তবে তা না। আমরা কি করছি কি না করছি ওটা কিন্তু ছেলেমেয়েরা দেখবে না, আর যেটা তাদের দৃষ্টি আকর্ষণ হবেও না। তার কারণ তারা সেই বয়সে যায়নি যে তারা সেই গম্ভীরতাটা, সেই গুরুত্বটা কি যে তারা বুঝবে। সেই ম্যাচুরিটিটা হয়তো এখনো হয়নি। তারা দেখবে বাইরে বাহ্যিকভাবে যে জিনিসটা সে দেখতে পাচ্ছে, অর্থাৎ সে দেখবে বাবা তো মোবাইল ধরে বসে আছেন, তাই না? এটাই হচ্ছিল আচার্যদেব বলতে চাইছেন যে আমাদের বাড়ির যে পরিবেশটা আগে দেখতে হবে, আমরা বাবা মারা কি করছি না করছি, তারপরে আমি সন্তানের দিকে লক্ষ্য রাখবো, তারপরে আমি সেটা থেকে বলবো। আমারই যদি নিজের ঠিক নেই করাতে, তাহলে আমি কিভাবে তাকে বলতে যাব? এমনকি হয়তো দেখা যাবে সেই আমায় উল্টো আরও বলে দেবে যে তুমি তো সারাদিন বসে দেখো,
তুমি তো দেখো, তাহলে আমি দেখতে কি আপত্তি, তাই না? সেক্ষেত্রে কিছু বলতে পারবেন? পারবেন না। কেন না, তার কারণ নিজের বোধেই তখন লাগবে যে সত্যি তো, আমিও তো দেখছি, তাহলে আমি তাকে কিভাবে বলবো, আমি তাকে কিভাবে বলতে পারি, তাই না? আরেকটা যে কথা তা হচ্ছিল, এবারে দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যাবে হয়তো এরকমটা ঘটছে না, হয়তো দেখা যাবে বাড়িতে বাবা মায়েরা এত মোবাইল দেখছেন না, তাও হয়তো দেখা যাবে সন্তান তার চেয়ে বেশি দেখছে, কিংবা সন্তান খুবই মোবাইলের প্রতি তার একটা টান হয়ে গেছে। সব থেকে প্রথম কথা যেটা তা হলো তার মোবাইলে কি কারণে নেশাটা জেগেছে, আগে ওইটা লক্ষ্য রাখতে হবে। বকাঝকা করে কিন্তু কোনো লাভ হয় না। কিংবা ঠাকুরেরও দেখবেন একটা কথা বলা আছে, তা হলো ঠাকুর একদিন একটা জায়গায় এক মাকে তিনি বলছেন যে ছেলে মেয়েদের সঙ্গে এমনভাবে মিশতে হয়, একটা যে বয়স অনুযায়ী তাদের সাথে কিন্তু মেশা লাগে। যেমন এই যে একটা ইয়ং এজ, বিশেষত এই সময় তাদের সাথে এমনভাবে মিশতে হয় যেন তারা এইটা না বুঝতে পারে, এইটা যাতে তাদের বোধে না জাগে যে আমায় একটা শাসনে থাকতে হচ্ছে, আমায় খুব একটা মানে বন্দি মতন আমাকে সবাই রেখেছে। তাদের সাথে মিশে যেতে হয় সেই সময়, অর্থাৎ ওই যে ইয়ং এজ যেটা, এটা ঠাকুরের বলা। দিয়ে কি না, তাদের সাথে মিশে গিয়ে দেখা দরকার যখন তারা একটা আনন্দ, কিংবা বলতে পারেন যখন তারা একটা ফুরফুরে মেজাজে থাকে, সেই সময় তাদের যে আচরণ, তাদের যে ব্যবহার, কিংবা একটা খেলার ছলে সেই সময় তারা কেমনভাবে কি রিয়্যাক্ট করছে না করছে, সেই সময় তাদের বিহেভিয়ারটা কেমন, তখনই কিন্তু লক্ষ্য রাখার বিষয়। আর সেই অনুযায়ী কিন্তু সন্তানকে সংস্কার দিতে হয়, সেই অনুযায়ী সন্তানকে কিন্তু শেখানো দরকার, সেই বয়সে যতটুকু করতে হয়। তাই সেই বয়সে, অর্থাৎ যে সময় তার একটা ইয়ং এজ, কিংবা বলতে পারেন একজনকে যখন আমরা বলে থাকি কি না যুবক বলি তো, সেই মুহূর্তে বকাঝকা করে মেরে পিটে কিন্তু কোনো লাভ হয় না। বরঞ্চ সেক্ষেত্রে তার মাথায় জাগবে যে আমাকে এই রকমভাবে বকাঝকা করছেন, সব সময় মারছেন, বকছেন, সে কিন্তু তখন বুঝতে চাইবে না। সেক্ষেত্রে তাকে আমি শুধরাতে গিয়ে উল্টো আর কি করলাম না, তার মনের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করলাম। সে তখন রেগে বসলো, তাই নয় কি? এমনকি এবারে হয়তো দেখা যাবে সব ক্ষেত্রে এমনটা ঘটছে না, যখন তাই তাকে আমি মাথায় নিয়ে চলবো, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এই সব দিক ততটাই স্বাভাবিক হয়ে ওঠে যতটা জীবনের ক্ষেত্রে প্রয়োজন। এগুলোর পিছনে কিন্তু বাস্তবে যে আমায় লড়াই করা লাগবে তা কিন্তু মোটেই না, এগুলোর পিছনে যে একটা যুদ্ধ করা লাগবে তা কিন্তু মোটেই না। এটা হলো একটা পোষণ দেওয়ার মতন, এটা হলো একটা বলতে পারেন কালচার। আমার বাড়ির কালচারটা কেমন তার উপরেই কিন্তু নির্ভর করছে, তাই নয় কি? আমি কেমনভাবে দিনরাত থাকছি, আমার হাঁটা চলা, আমার খাওয়া দাওয়া সব কিছু আমারটা কেমন আগে আমায় দেখতে হবে, তারপরে গিয়ে আমি সন্তানকে বলবো। যেমন একবার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, তখন আমি দেওঘরে আছি, আচার্যের কাছে তখন বসে আছি, সেই সময় একটা জায়গা থেকে অনেক গুরু ভাইরা এসেছেন। তাদের উদ্দেশ্যে আচার্যদেব কিছু কথা বলছিলেন। জাস্ট তিনি বলতে শুরু করেছেন, তার মধ্যে কি হয়, এক দাদা তিনি হাতে মোবাইল ধরে আছেন, আর তিনি মোবাইলে তিনি কি কাজ করছেন, এরকম হয়তো কিছু ঘাঁটছেন। এবারে
আচার্যদেবের দৃষ্টিতে তা পড়ে। তিনি তা লক্ষ্য করেন। তিনি যে ঠাকুরের কথাটা বলতে যে শুরু করেছিলেন, তখনই তিনি থেমে যান, আর বললেন না। তখন আচার্যদেব একটু বিরক্তির সুরেই, একটু অসন্তুষ্ট সহকারেই তখন তাকে বলছেন। তখন পুরো পরিবেশ পুরো স্তব্ধ হয়ে গেছে। তখন আচার্যদেব তাকে বলছেন যে, দাদা, আপনার যদি এখানে যদি কোনো কাজ না থাকে, যদি আপনার কোনো প্রয়োজন এখানে না থাকে, আপনি যদি তা বোধ করেন যে আমার কোনো এখানে প্রয়োজন নেই, কোনো বসা লাগবে না, তাহলে আপনি কিন্তু এখান থেকে উঠে যেতে পারেন। এইখানে বসে আমার সামনে এই মোবাইল ধরে ধরে কিন্তু ঘাঁটবেন না। ডাইরেক্ট কিন্তু এই কথাটা আচার্য তাকে বলছেন, সেই দাদাটিকে, যে আমার সামনে বসে কিন্তু এখানে এরকমভাবে মোবাইল ঘাঁটবেন না অকারণে। কোনো কারণ নেই, কিছু নেই। হ্যাঁ, একটা জরুরি কিছু আছে, ওটা আলাদা কথা। কিংবা হয়তো তিনি কিছু বলেছেন, কিংবা হয়তো কিছু আছে, এমন কিছু আছে যেখানে হয়তো মোবাইলটা বের করে লাগবে। তিনি হয়তো তাকে দেখাতে হয়তো কিছু একটা মোবাইলটা লাগবে আমায় বের করতে, সেটা আলাদা কথা। কিন্তু তিনি যখন কোনো কথা বলছেন, সেই মুহূর্তে এইরকম যে একটা আচরণ, সেই কারণেই আচার্যদেব বলছেন যে আপনার যদি কোনো কিছু কাজ যদি না থাকে, তাহলে আপনার যদি এটাই যদি কাজ হয়, তাহলে আপনি আলাদা কোথাও গিয়ে বসতে পারেন। আশ্রমে অনেক যে আরও জায়গা আছে, সেখানে গিয়ে আপনি বসে মোবাইলে করতে পারেন। অন্ততপক্ষে আমার সামনে এখানে এরকম বসে করবেন না। তার কারণ আপনার হয়তো কোনো কাজ নেই, কিংবা আপনার হয়তো এই মুহূর্তে কোনো কিছু তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই, কিন্তু আমাকে এখানে এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত আমাকে এখানে দিতে হচ্ছে, আর এটা হচ্ছিল আমার ইষ্ট কাজের জন্য। তাই এই মুহূর্তে যদি আপনি এখন এইরকম করেন, তাহলে আমার মনটা কিংবা আপনার ওই যে ব্যবহারটা, ওটা বাকিদেরকেও কি করবে না, একাগ্রতা থেকে সরাবে, বাকিরাও তা লক্ষ্য করবে। তখন তিনি মোবাইলটা তার পকেটে রেখে দেন। এই হচ্ছিল তাহলে দেখেন, সেই দাদাটি তিনি আচার্যদেবের সামনে বসে মোবাইল দেখছেন, আর আমরা কি বলছি না, বাড়িতে ছেলেমেয়েরা এত মোবাইল কেন দেখছে? আমি তার সামনে বসে যখন এত মোবাইল দেখতে পাচ্ছি, তার মানে আমি বাড়িতে কত মোবাইল দেখি, যে এখান থেকেই বোঝা যায়, তাই নয় কি? তাই আরেকজনকে বলার আগে নিজের দিকে আগে লক্ষ্য রাখা দরকার। এবারে তা আমার ছেলে মেয়েই হোক না কেন, বাড়িতে যে কেউই হোক না কেন। তার কারণ কি? তার কারণ এ কথা শেষে ঠাকুরেরও বলা আছে, এমনকি আচার্যদেবও বলেছেন। এ কথা তিনি বারবার বলেন যে আমাদের কারোর উপরে কিন্তু কারোর ক্ষমতা নেই, একমাত্র নিজের ছাড়া। আমার নিজের উপর নিজের ক্ষমতা আছে যে আমি এইটা করব, আমি ওইটা করব না, আমি এটা করতে চাই, আমি ওটা করতে চাই না। এমনকি যদি আমি এখন আমার মেয়েকে, আমার ছেলেকেও যদি বলি যে বাবা এটা করিস না, তার উপরেই কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে যে সে কি ওটা করবে নাকি করবে না। তার যদি একটা টান, তার যদি ভালোবাসা, শ্রদ্ধা, ওগুলো আলাদা জিনিস। ওটাও হচ্ছিল তার মধ্যে থেকে কিন্তু ফুটে উঠছে, যার ফলে কারো কারো ক্ষেত্রে কি আমরা দেখছি কেউ মানছে, কেউ মানছে না, তাই নয় কি? এই হচ্ছিল চলনা, এটাই হচ্ছিল বলতে পারেন প্রকৃতপক্ষে শিক্ষা, যেটা চাই যে আমি আগে করি, তারপরে আমি বলি। এবারে মানবে কি না মানবে সেটা তো ওরই ব্যক্তিগত ব্যাপার, তাতে আমি কতদূর কি হাত দিতে পারি? বলা পর্যন্ত আমার ক্ষমতা আছে। সে যে করবে কি না করবে, আমি জবরদস্তি কতদিন করাতে পারি, তাই না? এই কারণেই তার কথাগুলিকে নিজের চরিত্রে আগে ফুটিয়ে তোলা দরকার। আর দ্বিতীয়ত, সন্তান এই যে মোবাইল দেখছে, এই মোবাইল দেখাটা কি কারণে তার জেগে উঠেছে, সে মোবাইলে কেমন ধরনের জিনিস সে দেখছে, সেগুলো যেমন লক্ষ্য রাখতে হয়। পারলে সেই জিনিসগুলি যদি পসিবল হয়, সেগুলিকে যদি ফিজিক্যালি করানো যেতে পারে, তাহলে সেগুলি তাকে দিয়ে করানো কিন্তু দরকার। যেমন ধরেন, সে হয়তো খেলার প্রতি তার নেশা আছে,
দেখতে হবে কোনটা সম্ভব কোনটা সম্ভব না, কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না। যেমন হয়তো তার খেলার প্রতি একটা নেশা আছে, সে হয়তো মোবাইলে খুব খেলা দেখে, হয়েই থাকতে পারে কেউ তো প্রচণ্ড খেলার ভিডিওগুলো দেখছে, বসে বসে ফুটবল খেলা দেখছে। পারলে তাকে কি করানো দরকার, তাকে ফিজিক্যালি মাঠে নিয়ে গিয়ে কিংবা কোনো দিয়ে তাকে বন্ধুবান্ধবদের সাথে সে যাতে ফুটবল খেলতে পারে সেই পরিবেশটা তাকে করে দিতে হয়, যাতে সে ফিজিক্যালি ওই অ্যাক্টিভিটিতে যাতে যুক্ত থাকে। এতে কি হবে, ওই যে ফিজিক্যালি ও যুক্ত থাকলো, ওতে ওর মনও বিচলিত হলো না, ওর মনও দুঃখ হলো না, ওর মোবাইল দেখার যে একটা সময় যেটা হয়তো খুব বেশি ধরে দেখতো সেটাও কিছুটা কমেছে, 1-2 ঘন্টা হলো তো কমছো, ততটুকুই হোক না, ওই 1-2 ঘন্টাই অনেক, অন্ততপক্ষে আগে শুরু তো করি। এরকম করতে করতে দেখবেন তার নিজেরই তখন একটা ভাবনা জাগবে। তাই এইগুলো ছিল পথ, এরকম অনেক রকম পথ আছে যে আমি কেমনভাবে কখন আমার চলা দরকার। এই চলাটাই তো হলো মানুষকে সুকেন্দ্রিক আরও থেকে আরোতরভাবে বাড়িয়ে তোলে সুকেন্দ্রিকতার পথে। এই যে ঠাকুর বলেছেন সুকেন্দ্রিক চলনা যে প্রয়োজন, কেন তিনি বলেছেন, তার কারণ মানুষ যতটা সুকেন্দ্রিক হয় তার জীবনে সে যার ডিসিশন নেয়, তার যে চাল চলন, তার হাব ভাব ব্যবহার, সেগুলিও তত সুন্দর হয়, তাই না? আমরা যে বলি দেখবেন এই সব ক্ষেত্রেই যদি দেখা যায়, দেখবেন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি না যে ঠাকুর ছেলেটা এত মোবাইল দেখছে, একটু আমার কথা শুনছে না, তুমি দয়া করো, তুমি করিয়ে নিও যাতে সে আর না দেখে, তার কমিয়ে দেওয়া যায়। বাস্তবে ঠাকুর একদিন বসে আছেন, এক দাদা এসে শ্রী ঠাকুরের কাছে কৃপা প্রার্থী হয়ে তিনি হাত জোড় করে বলছেন, ঠাকুরের কাছে তিনি কৃপা প্রার্থী হয়ে হাত জোড় করে এসে বলছেন যে আপনার দয়া ছাড়া তো কিছু হয় না, আপনি দয়া করে আমাকে তার পথে টেনে নেন। শোনা মাত্র শ্রী ঠাকুর তাকে বলছেন তাকে ভালোবাসো, তার হয়ে যাও, তার অনুশাসন বাণী যত মেনে চলবে, তার জন্য যত ভাববে, বলবে, করবে, ততই তার অধিষ্ঠান হবে তোমার অন্তরে। ঠাকুর দিয়ে বলছেন যে মায়া যার ভগবানে, আমরা বলে থাকি তো আমার ওর প্রতি একটা মায়া আছে, আমার তার প্রতি একটা মায়া আছে, ঠাকুর বলছেন মায়া যার ভগবানে, দয়া তার আসে প্রাণে। দেখেন কত সহজভাবে ঠাকুর বললেন যে মায়া যার ভগবানে, মানে এই মায়া, মায়া মানে কি? ঠাকুর বলতেন মায়া মানে হচ্ছিল সে কোনো কিছুতে একটা পরিমাপিত হয়ে থেকে গেছে, তার বাইরে আসে যেতে পারছে না, এটাই হচ্ছিল মায়া। কিন্তু এই মায়াটা তখনই পরম মায়ায় রূপান্তরিত হয় যখন সেই মায়াটা সব কিছুর ঊর্ধ্বে যিনি আছেন, অলরেডি যিনি এক্সটেন্ডেড, যিনি আগে থেকেই বিস্তৃত, যখন আমি তার সাথে যুক্ত হব তখন এই মায়া কিন্তু আমাকে কোনো কিছুর মধ্যে ঘিরে রাখতে পারে না। তাই ঠাকুর বলছেন সেই মায়া যার ভগবানে, দয়া তার আসে প্রাণে, মানে দয়া মানে রক্ষা, তখনই আমার প্রাণটা কিন্তু রক্ষা পায়। তাই ঠাকুর বলছেন যে যে যত ভক্তিমান হয় সে তত কিন্তু সেবা প্রবণ হয়ে ওঠে। দয়ালকে ভালোবেসে মানুষ দয়ালের স্বভাব পায়। এই যে ঠাকুর এখানে বললেন দয়ালকে ভালোবেসে মানুষ দয়ালের স্বভাব পায়, বাস্তবে কথার মানে কি? অনেক রকমভাবে বোঝা যেতে পারে। তার ভিতর থেকে যেমন একটা, এখানে যে দয়ালের স্বভাব পায়, স্বভাব মানে কি? স্ব মানে নিজের, আর ভাব মানে আমার মধ্যেকার যে চিন্তা ভাবনা কিংবা আমার যে ভাবনা নিয়ে আমি থাকি, সেটা হচ্ছিল স্বভাব। এবারে দয়ালের স্বভাব মানে কি না, দয়ালের যে যেমন চিন্তা ভাবনা, তার যেমন ভাবনা, সেইটা তখন আমার মধ্যে এসে জেগে উঠবে। তখন কি না ঠাকুর বলছেন তাই দয়ালকে ভালোবেসে মানুষ দয়ালের স্বভাব পায়। আর এটাই হচ্ছিল কিন্তু আলটিমেটলি দাঁড়ায় গিয়ে ঠাকুর যে কথাটা সত্যানুসরণে বলেছেন, কি না ওই যে ঠাকুরত্ব জাগ্রত করার ব্যাপারটা, ওটাই হচ্ছিল এই জিনিসটা। তাই
ঠাকুরদি বলছেন, তখন কি হয় না, তখন তার সবাইকে রক্ষা করবার, বাঁচাবার পথে এগিয়ে দেবার সম্বেগ জাগে, তাই না? তাহলে দেখেন, এই যে মোবাইল নিয়ে যে এত কথা, আরো অনেক কথা আছে আচার্যদেবের বলা এই মোবাইল নিয়ে, তাই এই জিনিসগুলি কিন্তু আমাদের জানা দরকার। তাই অকারণে শুধু শুধু বসে আমি আচার্যদেবের কাছে গেছি, কেন আমি মোবাইল ঘাঁটতে যাব? তার কথা শুনে উল্টার জীবনে কিছু কাজে দেবে, জীবনটা আরও একটু এগিয়ে যেতে সাহায্য হবে। তার সেই এইটুকু কথাও না যদি কেউ শ্রবণ করে পালন করে চলে, সে কোথা থেকে কোথায় পৌঁছাবে তার ঠিক নেই। চাই হচ্ছিল সেই চরিত্রগত করা, যেটা ঠাকুর বারবার বলছেন, আর যে কথাটা আচার্যদেব বলে, তাই না? তাই এই যে মোবাইল দেখাটা কি বাস্তবে পাপ? নিজের ভাবা দরকার। মোবাইল দেখাটা পাপ না, মোবাইলে অত্যন্তভাবে ঢুকে যাওয়া, যাতে কি না আমার শরীরটা খারাপ হচ্ছে, সেক্ষেত্রে কি হলো না, মোবাইল দেখাটা আমার পাপ হয়ে গেল। না হলে মোবাইলে তো অনেক কিছু এমন জিনিস আছে যেখান থেকে বিভিন্ন জিনিস শেখার মতন থাকে, অনেক কিছু জিনিস আছে মোবাইলে শেখা যায়। একটা এমন জায়গা এটা যেখানে অনেক কিছু ইনফরমেশন পাওয়া যায়। আমি কোনো কিছু হয়তো বুঝতে পারছি না, ইন্টারনেট ঘেঁটে আমি জানলাম, আমি শেখার জন্য আমি মোবাইলটাকে সদুপযোগ করেছি। হ্যাঁ, ভিডিও দেখলাম, একটু মোবাইলটা ঘেঁটে একটু আমার মনটাও ফ্রি হলো, ওটাও করতে পারি, না করে আর কি আছে। কিন্তু এবারে দিনের 24 ঘন্টার মধ্যে যদি আমি 20 ঘন্টা কিংবা মানে সহজ কথা বলতে গেলে একটা লং টাইমের জন্য যদি দেখি, তাতে আমার শরীরটা খারাপ হচ্ছে, এইটা বুঝতে হবে। তাই যাতে শরীরটা খারাপ না হয় সেদিকেও তো আমায় লক্ষ্য রাখতে হবে, তাই না? আচার্য বলেন এই জিনিসটাই বুঝিয়ে বলা দরকার। ছেলে মেয়েদের যত আমি বুঝিয়ে বলবো, তারা কিন্তু ততটাই ব্যাপারটাকে গ্রহণ করার চেষ্টা করবে, যতটা। আর বিশেষ করে প্রত্যেককে কিন্তু একই রকম সুরে বললে বুঝবে না, যার ক্ষেত্রে যেমনভাবে করলে সে বুঝবে, তাকে সেইভাবে বোঝাতে হবে, তাই না? একটা জিনিসকে আমি যদি প্রত্যেকে সমানভাবে বোঝাই, সবাই হয়তো বুঝতে পারবে না। সবার ব্রেন হয়তো তেমন না যে সবাই একটা জিনিসকে একই রকমভাবে ক্যাপচার করে নিতে পারবে। প্রত্যেকের আলাদা আলাদা রকম বৈশিষ্ট্য, তাই তাকে তার মতন করে বোঝানো দরকার, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।